আসসালামু আলাইকুম। ইউরো বাংলা নিউজের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি সোহেল আহমেদ, আর্মেনিয়ার রাজধানী ইরেভান থেকে। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে এমন একজন লোকের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি আর্মেনিয়াতে অবস্থান করছেন এবং যিনি আর্মেনিয়াতে খুবই পরিচিত মুখ, বাংলাদেশি কমিউনিটির একজন খুবই পরিচিত মুখ। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আমাদের খুবই পরিচিত মুখ খোকা ভাই। আসসালামু আলাইকুম খোকা ভাই। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি আর্মেনিয়াতে, আমি যতটুক জানি, খুবই পরিচিত একজন মুখ বাংলাদেশ কমিউনিটির। তো আজকে আপনার কাছে জানতে চাইবো, আপনি আর্মেনিয়াতে কিভাবে আসলেন এবং আপনার প্রবাস জীবনের শুরুটা কিভাবে হলো, কত সাল থেকে, কোথায় ছিলেন এবং আর্মেনিয়াতে কিভাবে আসলেন, এবং বর্তমানে আর্মেনিয়ার পরিস্থিতি কেমন। আমার অনেক দর্শকবৃন্দ বাংলাদেশ থেকে আর্মেনিয়ায় আসার জন্য প্রতিনিয়ত আমাকে মেসেজ করে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার প্রবাস জীবন কখন থেকে শুরু হয়েছিল? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মূল্যবান প্রশ্নের উত্তর করার জন্য। আমি আসলে ছোটকাল থেকেই বিশেষ করতেছি। প্রবাস আমার 1996 থেকে শুরু। আমি সর্বপ্রথম যাই মালদ্বীপে। মালদ্বীপ থেকে আমি দীর্ঘ 22 বছর ওখানে অবগত ছিলাম। সেখান থেকে বাংলাদেশ চলে যাই। সেখান থেকে আমি বাংলাদেশে আহ, ঢাকাতে ফকিরাফল, ওখানে আমি একটা অফিস দিই। সেখান থেকে আবার সেই দুবাই আসা। দুবাইতে অনেক বছর ছিলাম। সেখান থেকে আবার ইন্ডিয়া যাওয়া, ইন্ডিয়া থেকে আবার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে আবার সেই বাংলাদেশ যাওয়া, আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে আবার সেই পুনরায় দুবাই আসা। দুবাই থেকে গত 2 বছর আগে বাংলা চলে যাই। এখন পরে শুনতে পাচ্ছি যে অনারের ভিসা চালু হয়েছে আর্মেনিয়াতে। আপনার জি জি। আপনার ভাষ্য মতে আপনার দীর্ঘ একটা প্রবাস জীবনের ক্যারিয়ার জানতে পারলাম। জি বলুন আর্মেনিয়ার। পরে আমি যখন বাংলাদেশে চলে যাই, যখন শুনতে পারলাম যে আর্মেনিয়াতে সুযোগ দেওয়া হয়েছে মিডল ইস্ট থেকে অনারেবল ভিসা, তখন চিন্তা ভাবনা করলাম যে আর্মেনিয়াতে চলে যাই। আর্মেনিয়া শুনতে পাচ্ছি একটা সুশৃঙ্খল, একটা সুন্দর একটা দেশ, যেখানে গেলে নাকি ইউরোপের স্বাদ গ্রহণ করা যায়। যদিও ইউরোপ না, এশিয়াও না, তবে মাঝামাঝি। যাক, চিন্তা ভাবনা করে ওখানে চলে যাই। এখানে সামার সিজনটা আমি যতটুকু দেখেছি, আমি তো নতুন হিসাবে, আপনি অনেক বিজ্ঞ আর্মেনিয়া সম্পর্কে, বাংলাদেশ কমিউনিটিতে সবচেয়ে বিজ্ঞ হিসেবে আপনি খুবই পরিচিত মুখ আমি যতটুকু জানি। তো এখানে পরিবেশটা একেবারে ইউরোপের মতো, আমি যদি ভুল না করে থাকি। এখানে সামার টাইমে এখন যেরকম টেম্পারেচার, একেবারে বাংলাদেশের মতোই আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে আমি যতটুকু জানি, বেশিরভাগ লোক তো গালফ কান্ট্রি থেকে, আরবিক দেশগুলো থেকে এসেছে। ওইখানের যেই টেম্পারেচার গরমের, ওইরকম তাপমাত্রা এখানে না। এবং বরফের সময় শীতকালে এখানে একেবারে ইউরোপের মতো বরফ পড়ে, তাই তো? জি 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 জি। যেমন আমি যখন এখানে আসি, দেখা গেল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে প্রায় অনেক অনেক জায়গায় হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ বা হাঁটুর নিচ পরিমাণ আইস, বরফ পড়ে, যেটা আসলে ইউরোপের যে আপনার বিভিন্ন ধরনের লন্ডন, জাপান, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন ধরনের যে কালচার, পরিবেশ, পরিস্থিতি ঠিক একই রকম। শীতকালে বরফ যখন পড়ে, একই অবস্থান। এটা ইউরোপ না এশিয়া, সেজন্য আসলে বোঝা যায় না, একই রকম। কিন্তু গরমকাল যখন আসে, তখন একটা নাতিশীতোষ্ণ, যেটা শীত না গরমও না, এমন এক পরিবেশ, আকার আকৃতি, খুবই সৌন্দর্য পরিবেশ, একটা মরম। এখানে আসতে বোঝা আসলে এটা গরিবের ইউরোপ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো দুবাই থেকে আর্মেনিয়া এসেছেন মূলত। তো দুবাই থেকে আপনি কিভাবে আসলেন মূলত আর্মেনিয়াতে? দুবাই থেকে আসলে আমি আসি নাই। আমি দুবাই থেকে চলে যাই বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমার দুবাইয়ের আইডি কার্ড ছিল, মেয়াদ ছিল, এমিরেটস আইডি কার্ড ছিল। সেই কারণে আসলে এখানে আমি আসাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে সরাসরি আর্মেনিয়াতে একমাত্র আমি আসছি একজন। আর কেউ সরাসরি বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারে নাই ভিসার মাধ্যমে। হয়তো এর আগে স্টুডেন্ট ভিসা বিভিন্ন পরিবেশে আসছি, কিন্তু সর্বপ্রথম আমি আসছি এদেশে, এই যে এমিরেটস আইডি নিয়ে এদেশে। আমার একটা সমস্যাও ছিল বাংলাদেশে, যে তুই সাদা পাসপোর্টে কেন যাচ্ছিস। তখন আমি বলছিলাম যে আমি যে দুবাই আমার আইডি কার্ড ছিল, টুরিস্টের মতো এত দূরের একটা দেশে আপনি প্রথম যাচ্ছেন, কারণ আপনি বিগত দেশগুলোতে ছিলেন হলো ওয়ার্ক পারমিট বিষয়, কাজের বিষয়। তো আমি যদি ভুল না করে থাকি, টুরিস্ট বিষয়ে হয়তো বা আর্মেনিয়া আপনি প্রথম। তো বাংলাদেশ থেকে এটা সাধারণ স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন করে থাকবে ইমিগ্রেশন যাচাই বাছাই করার জন্য। এখন আর্মেনিয়াতে কি বর্তমানে অনেকেই আসার জন্য আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে, গালফ কান্ট্রিতে যারা আছে, সৌদি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত থেকে, এখন কি এই মুহূর্তে কোনো আমাদের বাংলাদেশি
ভাই এবং বোনেরা তারা যদি আসতে চায় তাদের কি আসার কোনো সুযোগ আছে? জি জি, এখন বর্তমানে আসার জন্য সুযোগ দেওয়া আছে। শুধু বাংলাদেশ থেকে তো অবশ্যই আসতে পারবে। আপনার এখন বর্তমানে এই ভিসা চালু আছে, আবার দেখা গেল ওয়ার্ক ভিসার মাধ্যমে, আবার দেখা গেলো স্টিকের মাধ্যমে, 3 ক্যাটাগরিকে দেশে আসা সম্ভব বাংলাদেশ থেকে। জি এটার পাশাপাশি আবার এখন বর্তমানে মিডল ইস্ট থেকেও আসার সুযোগ দেওয়া আছে ই ভিসা মাধ্যমে। এটা এখন বর্তমানে সম্ভব আর্মেনিয়াতে। এখন আপনারা যারা বাংলাদেশের জন্য বা এই মিডল ইস্টের জন্য ফাইল জমা দিচ্ছেন বা নিচ্ছেন, এখন বর্তমানে আর্মেনিয়াতে আসা সম্ভব 100%, এটা আমার জানা মতে। এটা আমি আপনার কাছ থেকে জানতে পারলাম। এটা খুবই আমার অডিয়েন্সদের জন্য খুবই একটা মানে সুযোগ, যে তারা যদি আসতে পারে এটা খুবই ভালো, কারণ অনেকেই আর্মেনিয়া মুখী। আমি যতটুকু জানি বিগত সময়ে আর্মেনিয়াতে যারা আসছে পুরাতন, তারা সবাই স্টুডেন্ট ভিসায়, ম্যাক্সিমাম জি, জি। স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করার জন্য এখানে আসছেন। এখন আর্মেনিয়াতে যারা আছেন বাঙালি কমিউনিটি, তাদের ভিতরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভাবে যে কাজটা, এই কি কি ধরনের কাজ আছে এবং এখানের মান্থলি বা ডেইলি বেসিস যে বেতন হয়ে থাকে, এটা বাংলাদেশি টাকায় কেমন বলে আপনি মনে করছেন? আমি মনে করি, আমি বেশ কিছু দেশে ছিলাম, আমার জানা মতো মিডল ইস্ট বা এশিয়ার থেকে আর্মেনিয়া এখন বর্তমানে অনেক ভালো। যারা এখন বর্তমানে দেশের একটা কাজ আছে, বেশিরভাগ যারা বাংলাদেশের, আমরা যারা আছি ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশে করতেছে ফুড ডেলিভারি। ফুড ডেলিভারিটা এখন বর্তমানে প্রচুর চাহিদা। ইয়ানডেক্স নামে একটা, ইনডেক্স নামে জি, এটা জি, একটা কোম্পানি। জি, জি। এটার মাধ্যমে যদি বা যারা লাইসেন্স আছে, যারা ড্রাইভিং, যা অনেক সময় দেখা গেলো ট্যাক্সি বা প্রাইভেট কার রেন্ট নিয়ে আচ্ছা। ভাড়া নিয়েও চালাতে পারবে। আবার দেখা গেলো- এই ক্ষেত্রে কি আর্মেনিয়ার যারা এই ডেলিভারি করতে চায় মপেড জি, জি। এবং গাড়িতে, তাদেরকে আর্মেনিয়ার লাইসেন্স লাগবে, লোকাল লাইসেন্স, না কি এটা সিস্টেমটা, প্রসেসিংটা কি? না 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 না, এটা যে কোনো একটা দেশের লাইসেন্স হলে হবে। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে এই দেশের যে হুন্ডা গুলি আছে, একটা হুন্ডা ইঞ্জিন চালিত, একটা ব্যাটারি চালিত। জি, ব্যাটারি জি। চালিত যে হুন্ডাটা, এটি একটা বাইসাইকেলের মতো, এটা ওরা লাগবে না। ইলেকট্রিক যদি এই দেশের জি। আসল কাজ পরিবেশ নিয়ম, গভর্নমেন্টের নিয়ম করে চলে, আসলে কিছু লাগবে না। এই দেশে কোনো চেক নাই, পুলিশের জামিলা নাই, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দেশের লাইসেন্স হলেই হবে। জি, মানে আপনি বলতে চাচ্ছেন কারোর যদি একটা লোকাল লাইসেন্স থাকে, সেই ব্যক্তি আর্মেনিয়ায় আসলে সে গাড়ি চালাতে পারবে। হ্যাঁ, অবশ্যই। জি। তো এই ইয়ানডেক্স এর যে ডেলিভারির কথা আপনি বলছেন, এইটাতে মাসিক ইনকাম কেমন হতে পারে, বা অন্যান্য যারা জব করতেছে বিভিন্ন কোম্পানিতে, তাদের আসলে মাসিক আয়ের লিমিটটা কেমন, মিনিমাম থেকে ম্যাক্সিমাম? এটা কি ইউরোপের সাথে কতটুকু তুলনা করা যায়? এটা আসলে ইউরোপের সাথে 100-90% তুলনা করা যায়, যদিও ইউরোপ না হয়। এদেশের আচার কালচার, পরিবেশ পরিস্থিতি, নিয়ম কানুন সবকিছু ইউরোপ সিস্টেম। তবে জি, এদেশের যে প্রাইভেট যে বা কোম্পানির যে কাজ, আমরা যে লেবার যারা আছি, এরা অন্তত খেয়ে দিয়ে 60-70 হাজার টাকা পাঠাইতে পারবে। আর ইন্ডেক্স যেটা আপনি মানে বলছেন, বাংলা টাকা, বাংলা 60 থেকে টাকা, 70 বাংলা হাজার। টাকা। জি জি। আর ইন্ডেক্স যেটা বলছেন ফুড ডেলিভারি, আসলে নিজের ব্যক্তির উপর, নিজের উপর এটা ভিত্তি একটা করে। স্বাধীন কাজ। অনেক সময় জি। দেখা গেলো সকাল থেকে রাতে 12টা পর্যন্ত যারা কাজ করে 1-1.5 লাখ টাকা বাংলাদেশে পাঠাতে পারবে। আবার দেখা গেলো কেউ ঘুমায়, খেলায়ও দিন কাটায়, অনেক সময় এই কাজটা করে। এটা নিজের ইচ্ছাকৃত ভাবে, যে যতটুকু কাজ করবে, যে ইন্ডেক্স, যে ফুড ডেলিভারিটা, অতটুকুর উপরে নির্ভর করবে তার বেতন। আচ্ছা আচ্ছা। জি, জি। এটাই সিস্টেম। আর বিশেষ করে আমি মনে করি, আমিও এখানে আইছি, আমি বেশ কিছু দেশে ছিলাম, দুবাই ছিলাম, মালদ্বীপ ছিলাম, শ্রীলঙ্কা ছিলাম, ইন্ডিয়া ছিলাম, বাংলাদেশ ছিলাম। জি, আমি সব দেশ থেকে দেখা যাচ্ছে এই দেশটা আসলে একটা ইউরোপ সিস্টেম। জি, আমি যতটুকু জানি আপনি দীর্ঘদিন আর্মেনিয়াতে বসবাস করছেন। জি জি। আপনি কি আর্মেনিয়াতে স্থায়ীভাবে থাকার কোনো পরিকল্পনা করছেন, নাকি এখান থেকে যদি ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা এরকম আসে যে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার, তখন সেটার একটা সিদ্ধান্ত নিবেন? এখান থেকে তো আসলে যে কোনো মুহূর্তে আমি যে কোনো ইউরোপে যাওয়া যাবে, জি, যাওয়াটা যাইতে পারি। জি। সহজ। এই দেশে এসেই মানে ইউরোপ, এবং দেশে আসা মানে ইউরোপ। তবে আপনি কি এখানে বৈধ আছেন? মানে অনেকেই, আমি হ্যাঁ, যতটুকু আমি জানি, বৈধ আছি। আমার বর্তমানে এখানে যে দেশের residence কার্ড অবশ্যই আছে, জি, জি। অবশ্যই। আচ্ছা, আমি দেখাচ্ছি, এদেশে আমি বৈধভাবে আছি। কারণ যে দেশে থাকি না কেন, বৈধভাবে থাকা আসলে দরকার। তবে আমি মনে করি এদেশে কার্ড না থাকলেও সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। এই সিস্টেম এটাই। আহ, আপনার কি হাল অবস্থা, আপনি কেমন আছেন ভাইয়া? জি। এই আমার এই দেশের যে কার্ড দেখুন। আচ্ছা আচ্ছা, এইটা প্রিয় দর্শক, আমাদের জনাব খোকা ভাই, তার আর্মেনিয়ার রেসিডেন্স কার্ড, এটি এটি একটি প্লাস্টিকের কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আসলে খুবই সেনসিটিভ জিনিস, দেখানো ঠিক নয়, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। এটা একটা প্লাস্টিকের রেসিডেন্স কার্ড। এটি সাধারণত 1 বছর মেয়াদ হয়ে থাকে। তো আমাদের খোকা ভাই, উনি একটা রেসিডেন্স হোল্ডার আর্মেনিয়ার, সে এখান থেকে চাইলেই যে কোনো দেশে মুভ করে। ধন্যবাদ। জি ধন্যবাদ। খোকা ভাই, আমি যতটুকু জানি, আমি তো ক্ষুদ্র একজন মানুষ, আমার নলেজ আর্মেনিয়া সম্পর্কে খুবই কম। এইখানে আসলে ফ্রুটস এবং অন্যান্য দ্রব্যমূল্য গালফ কান্ট্রি থেকে বা আমাদের বাংলাদেশ অথবা ইউরোপ থেকে যদি তুলনা করেন, এখানে খুবই অ্যাভেলেবেল, আমি যতটুকু জানি। এই জি, জি। ব্যাপারে আপনার মন্তব্য? আসলে এদেশে আমি এসে একটা জিনিস খুশি হলাম দেখে,
যে আমি দেখতেছি যে গাছ গাছালি যে সবকিছু আসলে কিন্তু ফলের গাছ দেশে, সব ফলের গাছ, জি, জি। ভেজিটেবল, কাঁচামরিচ কোন, টমেটো কোন, আপনার এই যে কেএফসি কোন, আপনার যে ফুলকপি, পাতাকপি, বিভিন্ন ধরনের শসা বা ফল ফ্রুট তো এবার পানির দামে বলা হয় এখন বর্তমানে সিজন, যেমন কমলা, আপেল, আঙ্গুর, চেরি, স্ট্রবেরি, আরো কত জাতের ফল। আমি আসলেই আমি এশিয়াতে, আমি বাংলাদেশে আমি এইসব ফল দেখি নাই। তো আমি শুনছি যে ইউরোপে, মালটাতে বা মনে করেন মালদোভাতে, বিভিন্ন ফ্রান্সে, লন্ডন, আমেরিকা সব জায়গায় আসলে একই রকমের, একই সিস্টেম, একই রকম। জি, জি জি জি। এখানেও দেখতেছি আর্মেনিয়া সর্বপ্রথম, আমি আসলে বুঝতে পারিনি এটা আসলে যে এশিয়া কান্ট্রি বা এটা মাঝামাঝি কান্ট্রি, আমি বুঝতে পারিনি। আমি মনে করছি এটা আসলে ইউরোপ, যেহেতু কালো মানুষের মধ্যে শুধু আমি আছি আর জি। সব লোক দেখতেছি সাদা। একটা মজার বিষয় আপনাকে বলি, আমি একদিন আমি বাসে উঠছি, বাসে উঠার পর দেখলাম সব লোক আমার দিকে তাকিয়ে আছে। চিন্তা করলাম কেন, পরে আমি চিন্তা করলাম আসলেই তো দেখতেছি সবাই কিন্তু এদেশে এরা এশিয়ানদের যখন একটু দেখে, আমাদের সাধারণত ওই কালো চামড়া, তারা একটু তাকায় থাকে। বিভ্রান্তি হয়। জি, জি। তো আমি আসলে যে দেখলাম যে সবাই সাদা মানুষ, আমি একজনই কালো। ওই যে মনে হয় যেন শত শত হরিণের মাঝখানে যদি একটা একটা হ্যাঁ, ছাগল থাকে, জি, জি। সবাই তো দেখবেই, এরকমই আমার জি। কাছে মনে হচ্ছিল। তো এই দেখতে পাচ্ছেন একটা মানুষ আছে, সেটাও আর বিশেষ করে এদেশে আরো একটা জিনিস কি জানেন, 80 বছর, 90 বছর, 100 বছর আর মহিলারা পুরুষরা রাস্তার কাম করে, এদেশে কাজের আগ্রহী এরা, জি, ইউরোপ জি। সিস্টেম। এরা আসলে কোনো জি, জি। কাজকে ছোট করে দেখে না, না না, বা না, বড় করে দেখে না। কোটি এরা, টাকার মালিক হোক, তারপরেও জি, এরা কিন্তু কাজ করে। আর আমরা জি, কিন্তু 70 বছর, 60 বছর হলে বাংলাদেশে যে আমরা মা বাবারা কিন্তু হসপিটালে ডায়াবেটিসে ভুক্ত বা বিভিন্ন ধরনের অনেক রোগ ব্যাধিতে মানে অনেক লিপ্ত হবে বা বিভিন্ন ধরনের জি, জি, জি। ভুক্তভোগী অল্প বয়সেই অল্প আমরা বয়সী। অসুস্থ হয়ে পড়ি কিন্তু এই বাংলাদেশে। দেশের লোকটা আমি যা জি, দেখতেছি 80 বছর, 90 বছর বোঝে না, 10 বছর, 20 বছরের মানুষ সব এক এক পরিবেশে দেখতেছি। জি, অনেক সময় দেখা গেল দেখতেছি কি রে, সব মানুষ একই রকম, ওই যে বিড়াল কুকুরের মতো জি। চেহারা, সবাই আকার আকৃতি একই। জি, আমরা খোকা ভাই, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জি আপনার জি কাছে আর 2-3টা গুরুত্বপূর্ণ কোশ্চেন করে আজকের অনুষ্ঠানটি শেষ করে দিব। আসলে বাংলাদেশি কমিউনিটির আর্মেনিয়াতে অবস্থানরত প্রায় কেমন সংখ্যক লোক এই মুহূর্তে আর্মেনিয়াতে বসবাস করছে বলে আপনি ধারণা করেন? এখন বর্তমানে আমি যখন আসি তখন 150 থেকে 200 ছিল, এখন বর্তমানে আছে 15 থেকে 2000, এর থেকে আর বেশি আচ্ছা, নাই আচ্ছা। সম্ভবত। মানে ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম 2000 2000 অব্দি হবে। জি এরকম। জি জি। যারা এখানে আছে সবাই তো টুকটাক কাজ করছে, কেউ হয়তো ফ্রিডম ড্রাইভারি করছে, কেউ হয়তো কোম্পানিতে কাজ করছে। এই লোকগুলো বাংলাদেশে যখন রেমিটেন্স পাঠায়, তাদের বেতনটা মাস শেষে পাঠায় তাদের পরিবারের কাছে, এই টাকা পাঠানোর সিস্টেমটা কেমন? এটা কি গালফ কান্ট্রি থেকে আমরা যেরকম ব্যাংকে মুহূর্তের ভিতরে মোবাইল দিয়ে পাঠিয়ে দিতে পারতাম অ্যাকাউন্টের মাধ্যমে, এইখান থেকে আসলে সিস্টেমটা কি? আসলে আর্মেনিয়ার সাথে বাংলাদেশের সাথে কোনো ব্যাংকিং, কোনো নেটিং এসব ধরনের কোনো সিস্টেম নাই। আমাদের যে বাংলাদেশি লোকজন, কিছু লোক এখানে আছে যে ব্যবসায় জড়িত, জি, যে নগদ, বিভিন্ন রকেট এবং বিকাশের মাধ্যমে যারা পরিচিত, বিভিন্ন আমাদের মালাটিয়া বাংলা বাজার বলা হয়, যেখানে অনেক জি, বাংলাদেশি আমাদের যে ব্যবসায়ী আছে, যেমন ওই যে রিফাত ভাই, মোস্তে ভাই, বিভিন্ন লোকের নাম আমি জি, জানি, ওদের মাধ্যমে ওরা টাকাগুলি পাঠায়। আর বিশেষ করে যারা আত্মীয় স্বজন আছে ওরা মাধ্যমে পাঠায়। আর যাদের ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড আছে, ওরা ব্যাংকের মাধ্যমে যে কোনো সিস্টেমে অন্ততপক্ষে যেই দেশে থাকুক না কেন, টাকা পাঠানো পাঠানোর যাবে। সিস্টেম একটা থাকেই। জি, জি, মুহূর্তে পাঠানো পাঠানো যাবে। হয়। হ্যাঁ, জি, জি। আসলে এইখানে আর্মেনিয়াতে যদি কেউ ব্যবসা করার উদ্দেশ্যে আসতে চায়, তারা কি ব্যবসা করতে সহজে ব্যবসা করতে পারবে কিনা, ট্যাক্সের বিষয়গুলো। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যারা অলরেডি কিছু ব্যবসায়ী এখানে আছে আমি যতটুকু জানি, তারা আসলে কোন ব্যবসাটাকে বেছে নিছে এবং তাদের বিজনেসটা কেমন? আসলে এটা কি লাভজনক বিজনেস এখানে বাঙালিরা করতে পারবে? হ্যাঁ, আসলে বাংলাদেশি লোক যদি ইচ্ছা করে দেশে আসা খুব সহজে, মানে একবারে নর্মাল ভাবে ব্যবসা করতে পারে, ব্যবসা করার সমস্যা নাই। আর ট্যাক্স ব্যাট এগুলি আসলেই বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে দেশে খুবই সহজ। আর যারা বাংলাদেশি লোক, কিছু লোকে ব্যবসা করতেছে, আমাদের বাংলাদেশি সুপরিচিত কিছু লোক আছে, যেমন মোস্তা ভাই ব্যবসা করতেছে, কাপড় দোকান, বিভিন্ন ধরনের জি, দৈনন্দিন জীবনে যে পোশাক আশাক সবকিছু ওখানে পাওয়া যায়। আর একটা আমার সুপরিচিত লোক আছে যেমন রিফাত ভাই, উনি জি। কিন্তু এখানে একটা যেমন বিশ্বের সব দেশে লুলু, নেক্সটো, আগুরা, তালাল যে সুপার মার্কেট গুলি আছে, এর ভিতরে যেগুলো আমি পাওয়া যায়, যতটুকু জানি উনি দীর্ঘদিন যাবত একটা দীর্ঘদিন গ্রোসারির যাবত ব্যবসা এখানে গ্রোসারি আছে করছেন। জি, ওখানে। সুবর মূল্যে আমাদের যে আটা, ময়দা, চিনি, জাল, মরিচ, মশলা, পেঁয়াজ, রসুন বা বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি স্টোর যা বলা হয়, সবকিছু এভরিথিং এখানে জি, পাওয়া যায়। আমার মনে করি, আমিও একদিন গেছিলাম এখানে, খুব সুবর মূল্যে মানাচিয়া বাংলা জি। বাজার সবার এখন সুপরিচিত আমরা ওখানে পাওয়া যায়। অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। বাংলাদেশ থেকে যদি এই মুহূর্তে আর্মেনিয়ায় কেউ আসতে চায় এবং আর্মেনিয়া আসার পরে ইউরোপে যারা মুভ করতে চায়, তাদের জন্য কেমন সুযোগ সুবিধা এই মুহূর্তে রয়েছে বলে আপনি মনে করেন? এই মুহূর্তে বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ আর্মেনিয়া দেওয়া হচ্ছে। অনেক দিনের সাধনা, যদি বাংলাদেশি লোক, কোনো লোক যদি এদেশে আর্মেনিয়াতে আসতে চায়, অতি সহজে খুব দ্রুত আসতে পারবে, যদি এই মুহূর্তে ওরা যদি চিন্তা ভাবনা করে। তবে এদেশে এসে যদি এদেশের যে নিয়ম কানুন অনুযায়ী যদি বৈধভাবে বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, মানে 2-3 মাস 4 মাস পরে ওরা কিন্তু ইউরোপে মুভ ইউরোপে করতে পারবে, কোনো সেটেল হয়ে সমস্যা হবে না। জি, এটাই তো গরিবের জন্য আসলে একটা ইউরোপ, এখানে আসলে ইউরোপের স্বাদ গ্রহণ করতে পারবে যে আসলে এটা কি। জি। এটাই। আমাদের অনুষ্ঠানের
আমরা একেবারেই শেষ পর্বে চলে এসেছি। তো খোকা ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, এবং আমাদের ভালোবাসা, দোয়া ও অভিনন্দন রইলো। আপনি ভালো থাকবেন, আপনার উত্তর সাফল্য কামনা করছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, আসসালামু জি, আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখছিলেন, অনুষ্ঠানটি একবারে শেষ পর্যায়ে জনাব খোকা ভাই, উনি আর্মেনিয়ার খুবই স্বনামধন্য একজন ব্যক্তি, উনাকে সবাই চিনে। তো আর্মেনিয়া থেকে আজকের অনুষ্ঠানে এ পর্যন্তই শেষ। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।